আজকে হচ্ছে ম্যাথ করলে পদার্থের অবস্থা ও চাপের একটা পার্ট শেষ হবে, আর একটা পার্টের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, হ্যাঁ, আধা ঘন্টার হয়তো বা, তাহলে আমাদের অধ্যায় 5টা শেষ হবে। যাদের প্রি টেস্টে অধ্যায় 5 আছে, সো তাদের হয়ে যাবে আশা করি, হ্যাঁ। অধ্যায় 5 নিয়ে আর আমাদের পেরেশানি থাকবে না। তবে আমাদের রুটিন অনুযায়ী তো আমরা অধ্যায় 5 পড়বই, তখন আরো ডিপ পড়ার চেষ্টা করব। বাট আজকের ক্লাসটা ছিল হচ্ছে তোমার স্থির তড়িতের উপর, কিন্তু যেহেতু আমাদের স্থির তড়িতের উপর ভালো একটা প্রিপারেশন আইসা পড়ছে, আমি মনে করি যে ক্লাস যারা করছো, যে ম্যাথ গুলো আমি করাই দিছি, ওই ম্যাথ গুলো যারা বুঝে বুঝে করছো, ইনশাল্লাহ তারা কমন পাই যাবা, হ্যাঁ। তোমার ওই প্রি টেস্টে কমন পাই যাবে ইনশাল্লাহ, টেস্টে কমন পাই যাবা, এসএসসি তে কমন পাই যাবা, ঠিক আছে। সো যেহেতু একটা কভার আপ হইছেই, তো চিন্তা করলাম আজকে স্থির তড়িৎ ক্লাসটা না নিয়ে আজকে হচ্ছে আমরা পদার্থের অবস্থা ও চাপ নিয়ে ফেলি, হ্যাঁ। সো কয়জন হয়েছে দেখি, কয়জন হাউ মাচ, 19, ওকে, 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 20 ইজ ওকে, এই তো 21। সো আই এম আব্দুল্লাহ আল মুতাকাব্বির, টিচার ফিজিক্স ইনস্ট্রাক্টর of Edu Poribar. Now going to take a lecture on chapter 5 পদার্থের অবস্থা ও চাপ, ঠিক আছে, প্রেসারের উপর। সো আমরা আজকে কি করব, আজকে হচ্ছে we are going to study some kind of mathematical numerical problem that will be faced in exam. Okay, so the first math is kind of, এই দেখো, এটা হচ্ছে তোমার। সো এই ম্যাথটার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট সিম্পল একটা সূত্র মাথায় রাখতে হবে, ওকে। Just one single formula will help you to understand and complete the math. ও আচ্ছা, সরি তোমাদের প্রি টেস্ট নাই, আচ্ছা আমি সরি, সমস্যা নাই, প্রি টেস্ট নাই তো কি হয়েছে। আমি হচ্ছে ক্লাস 10 মনে করছিলাম, নো প্রবলেম ভাইয়া, প্রি টেস্ট সমস্যা নাই, তোমাদের অধ্যায় 5 তো আছে। আর যাদের অধ্যায় 5 নাই তারা ক্লাসটা করতে পারো, বাসায় প্র্যাকটিস করার দরকার নাই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা মনে হয়, আচ্ছা, তরঙ্গের উপরে কি নিব কিনা দেখতে হবে, স্টোরিটা দেখতে হবে, মশারি। আচ্ছা, তো শুরু করি, হ্যাঁ। কতজন হয়েছে, হ্যাঁ, 23। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই এত ক্লিপ, আরিফাত পরে আসলে হবে, জয়েন করলে 38 বাজে গেছে, এর মধ্যে জয়েন করতেছো তোমরা। আচ্ছা দেখো, সো আমাদের হচ্ছে প্রথমে যে ম্যাথটা মাথায় রাখতে হবে, একটা সিম্পল একটা সূত্র মাথায় রাখতে হবে, একটা সিম্পল সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। সিম্পল দুইটা সূত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে, জাস্ট দুইটা সিঙ্গেল ফর্মুলা। আচ্ছা, প্রশ্নটাকে দেখে নি, প্রশ্নটা তোমরা একটু জুম করে দেখে দেখো তো, প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে আমাদের, ওকে, প্রশ্নটা বলছে যে ছোট পিস্টনে 10 কেজি ভর চাপালে সাম্যাবস্থার জন্য বড় পিস্টনে কত ভর দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা পিস্টন, হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া, পিস্টন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা পিস্টন। আর এই পিস্টনের মধ্যে আমাদের কি করতেছে ভাইয়া, ফোর্স বা বল প্রয়োগ করছে। এখানে আমাদের ফোর্সের মধ্যে কি প্রয়োগ করছে, এখানে এই যে এখানে বল প্রয়োগ করতেছে। তো বলছে আমাকে, এটা হচ্ছে তোমার R1 প্রথম পিস্টন, হ্যাঁ, এটার ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কি ভাইয়া R2, যেটা হচ্ছে 1.25 মিটার, ওকে, এটা সেন্টিমিটার, ওটা মিটার। তো বলা হয়েছে যে আমাকে ছোট পিস্টনে 10 কেজি ভর চাপালে, এখানে হচ্ছে আমাকে 10 কেজি ভর চাপাইছে, 10 কেজি ভর চাপালে আমাকে বড় পিস্টনে কত বল অনুভূত হবে। আচ্ছা, বড় পিস্টনের জন্য ঠিক কত ভর দিতে হবে ব্যালেন্স করার জন্য আর কি, এটাকে ব্যালেন্স করার জন্য, মানে কি, আমরা যদি এদিক থেকে চাপ দিই, আমরা যদি ঠিক এই দিক বরাবর আমরা বল প্রয়োগ করি, পিস্টনটাকে নিচের দিকে চাপা দেই, তাহলে কি হবে জানো, এই একটা পিস্টন আছে না, এই পিস্টনটা ঠিক উপরের দিকে উঠে আসবে, বুঝছো। একটাকে নিচের দিকে চাপ দিলে ঠিক আরেকটা উপরের দিকে উঠে আসবে। সো আমাকে কি বলছে, আমরা যদি 10 নিউটন বল এখানে দিই, তাহলে এটাকে যাতে এটাকে আমি চাপ দিচ্ছি, কিন্তু এটা কি করবে না, এটাকে উপরে উঠবে না। তো উপরে ওঠার জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে এটাতেও নিচ দিয়ে আরেকটা কি করতে হবে, নিচ বরাবর আরেকটা বল প্রয়োগ করতে হবে। এখন আমাকে কি বলছে, ওই বল প্রয়োগ আমরা কিভাবে করব, কত কেজি ভর দিব, ঠিক আছে, কত কেজি ভর এখানে আমাদেরকে দিলে আমরা কি করব না, এই পিস্টনটা উপরের দিকে উঠবে না। আচ্ছা, থিওরি তো আমি দিয়ে দিছি রাফসান, আমি তো রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি, থিওরি ক্লাসের উপর পুরো রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি, কোনো সমস্যা নাই ভাইয়া। তুমি থিওরি ক্লাস না দেখলেও, আচ্ছা হ্যাঁ, থিওরি ক্লাস না দেখলেও যে ম্যাথ বুঝবা না এমন কোনো বিষয় না, হ্যাঁ, জাস্ট ভাইয়ের ক্লাসটা করো, ম্যাথ বুঝে যাবা। এটার জন্য আমরা 3 নাম্বারের জন্য কি করব, আমরা জাস্ট সিম্পল একটা ফর্মুলা ইউজ করব, জানো সেটা কি, F1 ফলো করব, জাস্ট F1 বাই F2, A1 বাই A2,
এই সূত্রটা তোমরা খাতার একটা কোণায় লিখে রাখো। জাস্ট একটা সিম্পল ফর্মুলা যদি আমরা দিই তাহলেই আমরা কি করতে পারবো, এই ম্যাথটা সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া এই এফ কি, এফ হচ্ছে এই যে আমি এদিকে বল প্রয়োগ করতেছি না, এটা হচ্ছে আমার F1। আর এই F1 বল প্রয়োগের কারণে আমার এই সেকেন্ড পৃষ্ঠে যে বল অনুভূত হচ্ছে সেটা হচ্ছে F2। আর A1 কি, A1 হচ্ছে এই যে সিলিন্ডারটা আছে না, এই সিলিন্ডারটার ক্ষেত্রফল। আর A2 কি, ঠিক এই যে আমার বড় সিলিন্ডারটা আছে, পিস্টনটা আছে সরি, এই পিস্টনটার ক্ষেত্রফল। বুঝছো? জাস্ট সিম্পল। এখন কথা হচ্ছে ভাইয়া আমার এখানে F1 কত, এই দেখো এখানে 10 কেজি দেয়া আছে, এখানে কি দেয়া আছে 10 কেজি দেয়া আছে না, তো 10 কেজি আমরা কি জানি 10 কেজি কে আমরা বলে কনভার্ট করব, ফোর্সে কনভার্ট করব। কোন একটা ভর ফোর্সে কখন কনভার্ট হয়, ওই যে আমরা কি জানি ওজন W mg, এই যে এইটাই। তুমি যদি কি করো, তুমি যদি জাস্ট আমার হাতের উপর ধরো, আমি আমার হাতের ফোনটা রাখছি, এখন ফোনটা আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, তার ওজনের সমান বল প্রয়োগ করতেছে, সিম্পল, তার ওজনের সমান বল প্রয়োগ করতেছে। তো আমি যদি এই পিস্টনের উপর কি করি, একটা 10 কেজি ভরের বস্তু রাখি, তাহলে কি করবে সে, অবশ্যই তার ওজনের সমান বল প্রয়োগ করবে। আর ওজনের সমান বলকে আমরা কি লিখবো, ওজনের সমান বলকে আমরা লিখবো W mg, অর্থাৎ F1 mg। বুঝছো? সেটা হচ্ছে কি যে m হচ্ছে কি ভাইয়া 10 কেজি। আচ্ছা গেল। আর এক্ষেত্রে আমাদের F2 বের করতে হবে, হ্যাঁ, কি পরিমাণ বল অনুভূত হচ্ছে। আর A1 এবং A2 আমরা এই যে R1 এবং R2 থেকে বের করব। কিভাবে বের করব, দেখো এই কি ক্ষেত্রফল না, মেইনলি এই যে পিস্টন আমার কি আছে এখানে, পিস্টনটা আছে, পিস্টনটা সাধারণত গোলাকৃতির হয়। পিস্টন সাধারণত কি হয়, গোলাকৃতির হয়। আর স্বাভাবিকভাবে গোলাকৃতির বা বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে A1 কি হবে, পাই R1 স্কয়ার, A2 পাই R2 স্কয়ার। বুঝছি? দেখো এখন যদি জাস্ট আমি সিম্পলি এই ম্যাথটা করি, তখন আমরা কি দেখতে পাই, উম, হুম, লিখো এটা বাদ, হুম, লিখো আমরা জানি, কি জানি, আমরা জানি F1 by F2 is equal to A1 by A2। ঠিক আছে? F is equal to কি হবে, M1G, F2 কি হবে M2G। বুঝছো? আচ্ছা, আর A1 হবে কি, পাই R1 স্কয়ার, A2 কি হবে, পাই R2 স্কয়ার। আচ্ছা, এখানে কি আমাদের দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, আমাদের F1 is equal to, না এভাবে লিখি, আমাদের M1 is equal to 10 কেজি। ঠিক আছে, এটা আমাদের দেয়া আছে। R1 কত ছিল, R1 ছিল হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, R1 দেয়া ছিল হচ্ছে তোমার 25 সেন্টিমিটার, এবং R2 কত দেয়া ছিল একটু দেখি, দাঁড়াও R2 দেখি, তোমাদের কোশ্চেন দেখা দিচ্ছি, এই দেখো, এই দেখো তোমাদের এই যে দেখছো R1 ইজ ইকুয়াল টু কত, 25 না, R1 25, এবং এই দেখো R1 কত ভাইয়া, R1 হচ্ছে 25, R2 হচ্ছে 1.5। ঠিক আছে, 1.5 দেয়া আছে, 25 সেন্টিমিটার। সো এন্ড R2 হচ্ছে 1.5 সেন্টিমিটার। তো এটাকে আগে বানাই নেই, তো যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে হবে 0.25 মিটার। ওকে, 0.25 মিটার। এন্ড R2 কত দেয়া আছে, R2 দেয়া আছে হচ্ছে 1.25 মিটার। শেষ। এখন আমরা কি করব, সবগুলার ভ্যালু বসাই দিব, সবগুলার ভ্যালু বসাই দিলেই আমরা স্বাভাবিকভাবেই M2 পেয়ে যাব। দেখো কিভাবে পাই M2, জাস্ট তুমি দেখো না, এই জি কাটা, এই পাই কাটা, তাহলে কি থাকে, M1 বাই M2 R1 স্কয়ার বাই R2 স্কয়ার। এখন জাস্ট ভ্যালু গুলা বসাই দাও, তাই শেষ অঙ্ক, সোজা একদম সিম্পল। আমাদের ভর M1 ছিল কত, 10 কে। আচ্ছা এটাকে একটু সুন্দর করে লিখি, দেখো তো এভাবে লেখা যায় কিনা, R1 M1 is equal to M2, এটাকে আমি লিখলাম R1 বাই R2 হোল স্কয়ার। আচ্ছা না দরকার নেই, তো সহজ পুরিং করে লেখা দরকার নেই, সহজ ভাবে লিখে দিই, 10। R1 এর ভ্যালু কত ছিল,
0.25 and R2 কত ছিল 1.25, ঠিক আছে, হোল স্কয়ার। তো এখানে কি হবে, এখানে হবে 10 বাই জাস্ট এটাকে আমি পুরোটাকে আমি কি করলাম, ক্যালকুলেটরে সহজভাবে করার জন্য এই যে 25 1.25 স্কয়ার ইজ ইকুয়াল টু m2। তো তুমি যদি এখান থেকে পাও, তুমি m2 ইজ ইকুয়াল টু কত পাবা জানো? m2 ইজ ইকুয়াল টু পাবা, m2 ইজ ইকুয়াল টু কত হবে, m2 হবে 250 কেজি। 250 কেজি, জাস্ট সিম্পল একটা সূত্র মুখস্থ করার মাধ্যমেই পুরো আমরা ম্যাথটা করতে পারতেছি। দেখেন এই তো, এটা হচ্ছে কি f1 f2 a1 a2। কোন ক্ষেত্রে, হ্যাঁ এই কথা হচ্ছে ভাইয়া, এই সূত্রটা আমরা ইউজ করব কখন? তোমরা যখন আর্কিমিডিস লটা দেখবা। ভাইয়া আর্কিমিডিস লটা কিরকম দেখো, আর্কিমিডিস লটা ঠিক এইভাবে থাকে। হ্যাঁ দেখো, এরকম প্রথমে ছোট্ট একটা সিলিন্ডার থাকবে, যেটা বড় একটা সিলিন্ডারের সাথে কানেক্ট করা থাকে। হ্যাঁ, আচ্ছা, আর এইখানে থাকে হচ্ছে একটা মুভেবল পিস্টন, এখানে একটা লাঠি থাকে, আর এখানে থাকে একটা বড় একটা পিস্টন, এখানে একটা লাঠি থাকে। এই যে আর এই পিস্টনটা তুমি যখন এই লাঠি ধরে ধাক্কা দিবা অথবা টান দিবা, তখন এই যে এই পিস্টনটা আছে না, তোমার নিচের দিকে নামবে, ধাক্কা দিয়ে নিচের দিকে নামবে, মানে হবে কি স্লাইড দিয়ে নিচের দিকে নামবে, আবার টান দিলে স্লাইড দিয়ে উপর দিকে উঠবে। ঠিক সিম্পলি এটাও একই রকম, ঠিক আছে, উপরে নিচে করা যাবে। আর এখানে মেনলি থাকে পানি, এখানে কি থাকে ভাইয়া, পানি থাকে। তো এখানে যদি পানি থাকে, তো স্বাভাবিকভাবেই তুমি যদি এই পিস্টনটাকে নিচের দিকে ধাক্কা দাও, এটা নিচের দিকে নামলো, এই সব পানিকে এসে ধাক্কা দিয়ে একদম উপরে দিকে দিবে না? তো স্বাভাবিকভাবে কি হবে, আমার বড় পিস্টনটা ঠিক উপরের দিকে উঠে যাবে, বুঝছো? এখন প্রশ্নে আমাদের কি বলছিল, প্রশ্নে আমাদের বলছিল আমি যদি এই পিস্টনটার উপর একটা 10 কেজির বস্তু রাখি, হ্যাঁ, যদি এই পিস্টনটার উপর কি রাখি ভাইয়া, এখানে যদি 10 কেজির একটা বস্তু রাখি, তাহলে স্বাভাবিকভাবে এটা কি 10 কেজির বস্তু কি করবে, একটা ওজনের সমান ভর দিবে 9.8, অর্থাৎ 98 নিউটন বল প্রয়োগ করবে নিচের দিকে। আর ও কি করবে, নিচের দিকে নামবে না, স্বাভাবিকভাবে এই পানিগুলোর মাধ্যমে বলটা ট্রান্সফার হয়ে কি করবে, আমার এইটার উপর দিকে ধাক্কা দিবে। তো আমার কথা হচ্ছে, তো এটা যদি উপরের দিকে ধাক্কা দেয়, আমার কি করতে হবে, আমি ঠিক এই পিস্টনে কত পরিমাণ বল রাখলে, হ্যাঁ ইমপ্লিজিবল ভর, কি পরিমাণ ভর রাখলে, সরি, কি পরিমাণ ম্যাস বা ভর রাখলে আমার এটা নিজের দিকে নামবেও না, এটা উপরের দিকে উঠবেও না, ব্যালেন্স করবে। তো যাই হোক, তো তুমি যখন ঠিক এই ধরনের একটা চিত্র পাবা, তখন স্বাভাবিকভাবে তুমি একটা সূত্র মাথায় রাখো, চোখ বন্ধ করে, f1 বাই f2 ইজ ইকুয়াল টু a1 বাই a2, এই সূত্রটা ফালাই দিবা। এই সূত্রটা ফালাইবে। এখন কথা হচ্ছে ভাইয়া f1 কোনটা, এই ছোট্ট যে অংশটা আছে না, এই ছোটটাকে বলা হয় 1, হ্যাঁ 1, এটা হচ্ছে 2, অর্থাৎ এই ছোট্ট যে আমার পিস্টনটা আছে, এই ছোট্ট পিস্টনটার উপর যে পরিমাণ বল তুমি প্রয়োগ করতেছো, সেটা নিজের হাত দিয়ে প্রয়োগ করো অথবা কোনো একটা ভর বা এম রাখার পর প্রয়োগ করো, যেমনি প্রয়োগ করো না কেন, এটাকে আমরা বলবো হচ্ছে f1। আচ্ছা, আর এটার জন্য কি হবে, মানে ছোটটার জন্য হবে f1। আর ছোটটার আয়তন কি হবে ভাইয়া, এই যে আমার সিলিন্ডার পিস্টনটা আছে না, এই পিস্টনের নিম্ন দেশের যে আয়তনটা, এটা হচ্ছে সার্কুলার হয়, হ্যাঁ পিস্টনটা কি হয়, পুরো সার্কুলার হয়, সার্কুলার গোলাকৃতির হয়। তো গোলাকৃতির ক্ষেত্রে ভাই আমরা কি জানি, গোলাকৃতির ক্ষেত্রে কোন একটা রাউন্ড শেপের যখন গোলাকৃতির, এটা যদি r1 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত ভাই, একদম সিম্পল স্যার, পাই আর স্কয়ার, এটা কি হবে, পাই r1 স্কয়ার, শেষ। আচ্ছা, আর f2 কি, f2 হচ্ছে এই যে আমার নিচের দিকে পানিটাকে কি উপরের দিকে যে বল প্রয়োগ করবে, অর্থাৎ এইখানকার জন্য যত যা আছে সব 2, অর্থাৎ এই ক্ষেত্রে যে বলটা আছে বল হবে f2। আর এই যে আমার পুরোটার ক্ষেত্রফল হবে কি ভাইয়া, পুরোটার ক্ষেত্রফল হবে a2। এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে পাই r2 স্কয়ার, বুঝছো, শেষ, এই আমার কাহিনী। তো এখানে আমরা কি করতেছিলাম, জাস্ট ওই যে ম্যাথটা বরাবর করে দিই তোমাকে, তো তোমাদের f1 মানে কি আমরা লিখতে পারি m1g, নিচেরটা কি হবে তাহলে m2g, ঠিক আছে। আচ্ছা, আর a1 a2, a1 এর জায়গায় কি লিখতে পারি ভাইয়া, ওই লিখছি পাই r1 স্কয়ার পাই r2 স্কয়ার। এই দেখো, এটা এভাবে করছি, এই দেখো, দেখছো, এই যে m1g m2g r2 স্কয়ার, জাস্ট হিসাব করে বের করছি, m2 হচ্ছে 250 কেজি, বুঝতে পারছি। আচ্ছা, কমেন্ট করতে একটু কে কে বুঝছো, তো দিছি এই যে সূত্র ওই কই লিখছি না খাতার মধ্যে কোন। আচ্ছা, আমাদের ম্যাথ কিন্তু এটা শুধু একটা পাশ হয়েছে, আরেকটা হয় গ হয়েছে শুধু, ঘ কই আমার, আর প্রশ্নের স্লাইড কই, দেখছো প্রশ্ন কই গেছে গা, উঠতে উঠতে এই যে ঘুরতে ঘুরতে কই চলে গেছে। হ্যাঁ আচ্ছা। এখন কি বলছে,
যে পিস্টনের সরণের অনুপাত 25:1 হবে কি না। পিস্টনের সরণের অনুপাত 25:1 হবে কিনা। এখানে তোমরা কি করবা জানো, এই ক্ষেত্রে একটা সিম্পল একটা বিষয় মাথায় রাখবা, আয়তন। আয়তন বলতে কি বোঝায়, কি পরিমাণ পানি, পানিকে আমরা কি করি, আয়তন বলতে আসলে কি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বুঝছো। যেমন তোমাদেরকে আয়তন জিনিসটা কেমনে বুঝাই, আমার সাথে একটা যদি গ্লাস থাকতো, এই গ্লাস থাকলে দাঁড়াও আমি এক গ্লাস পানি নিয়ে এসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আয়তন জিনিসটা কি। হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বলে না, ওটা একটু বুঝাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, আয়তন জিনিসটা বোঝানোর জন্য আমাকে এক গ্লাস পানি লাগবে। আসলে কি বুঝায় জানো, ক্ষেত্রফল আসলে কি বুঝায়, ক্ষেত্রফল আসলে যদি বুঝায় পানিটা তো পড়ে যাবে। ক্ষেত্রফল আসলে বুঝায় শুধু হচ্ছে এই যে নিচের যে অংশটা আছে না, ক্ষেত্রফল যদি নিচের একটা স্লাইড যদি আমি কেটে নেই, একটা স্লাইস করে যদি কেটে নেই, শুধু তোমার এই নিচের অংশটুকু অথবা শুধু পার্শ্বদেশের একটা স্লাইস যদি আমি কেটে নিই, পাতলা একটা স্লাইস যদি আমি কেটে নিই, তাহলে সেটাকে হবে বলে হয় ক্ষেত্রফল, বুঝছো। যদি আমি কি করলাম, ধরো এই রাউন্ড শেপের আমার কি পুরোটা রাউন্ড না, গোলাকৃতির না, এই গোলাকৃতির গ্লাসের ক্ষেত্রফল কি হবে জানো, গোলাকৃতির গ্লাসের তলদেশের ক্ষেত্রফল কি হবে, গোলাকৃতির গ্লাসের তলদেশের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ, এই আমার গ্লাস, এই আমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে শুধু এই ছোট নিচের অংশটুকু বোঝায়, উপরের টুকু বাদ, উপরের টুকু মানে টেনশনের বাইরে, ঠিক আছে। এটা হচ্ছে আমার তলদেশের ক্ষেত্রফল। স্বাভাবিক ভাই উপরেরটা ক্ষেত্রফল কি হবে, এই যে বা মাঝখানের ক্ষেত্রফলটুকু কি হবে, ক্ষেত্রফলের জন্য আমরা শুধু জাস্ট স্লাইড একটা তল হিসেবে চিন্তা করবো, জাস্ট একটা স্লাইস হিসেবে চিন্তা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আয়তন বলতে আসলে কি বোঝায়, আয়তন বলতে আসলে কি পুরোটাকেই বোঝায়, এই একদম পুরোটা ফুল যা আছে পুরোটাকেই বোঝা হচ্ছে আয়তন। এখন তুমি কিভাবে বের করবা, তুমি যদি এই ছোট্ট নিচের অংশের ক্ষেত্রফলটা বের করতে পারো, তার সাথে শুধু উচ্চতাটা গুণ করে দিবা, হাইটটা আছে না, উচ্চতাটা যদি গুণ করে দাও, তাহলে তুমি এই গ্লাসের কি পাই যেতেছ, তুমি এই গ্লাসের আয়তন পাই যেতেছ। অর্থাৎ এটার সাথে যদি তুমি একটা এইচ গুণ করে দাও, আর এটাই হচ্ছে তোমার কি জানো, সিলিন্ডার আছে না বলে, সিলিন্ডারের ক্ষেত্রফল। হ্যাঁ, এটাকে বলে সিলিন্ডারের ক্ষেত্রফল। অর্থাৎ এটা যদি হয় পাই আর স্কয়ার, এটার সাথে আর উচ্চতা যদি হয় এইচ, এটার সাথে একটা এইচ গুণ করে দিলেই এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে গ্লাসের ক্ষেত্র, সরি গ্লাসের আয়তন, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি বলি, আমরা বলি এটা 2 লিটার পানি আছে, 5 লিটার পানি আছে, এই 2 লিটার পানি 5 লিটার পানি প্রধানত আয়তন প্রকাশ করে। হ্যাঁ, ধরো তুমি তোমার বাইকের মধ্যে 2 লিটার তেল ভরছো, কয় লিটার তেল ভরছো ভাইয়া, 2 লিটার তেল ভরছো, অর্থাৎ এটা তুমি এভাবে চিন্তা করতে পারো, 2 সেন্টিমিটার কিউব, 2 সেন্টিমিটার কিউব তেল তুমি ভরছো, অর্থাৎ তুমি কি করছো ভাইয়া, 2 সেন্টিমিটার কিউব তেল তুমি ভরছো। লিটার বলতে হচ্ছে সেন্টিমিটার কিউব বোঝায়, হ্যাঁ, লিটার কে বলতে সেন্টিমিটার কিউব কে বোঝায়। পানি দেখা নেই, আচ্ছা ঠিক আছে, আমরা আয়তনটা বুঝলাম। এখন কথা হচ্ছে ভাই, এত আয়তন কেন বুঝাইলেন, শুধু শুধু বুঝাইলেন আয়তন না, শুধু শুধু তো আয়তন আর বুঝাই তোমাদের। দেখো আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন দেখতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। দেখো প্রশ্ন আমাদের কি বলছে, প্রশ্ন আমাদের আয়তন নিয়ে কথা বলছে, পৃষ্ঠনের সরণের অনুপাত কি হবে, পৃষ্ঠনের সরণের অনুপাত 25:1 হবে কিনা। অর্থাৎ আমি তোমার এই যে কি করলাম, এখানে পিস্টনটাকে মানে পিস্টনটাকে হচ্ছে কি করলাম, নিচের দিকে বড় ধাক্কা দিলাম, ধাক্কা দিলে আমার এই যে পিস্টনটা, হ্যাঁ ধাক্কা দিলে এই যে আমি পিস্টনটা ডাকি আবার, এই আমার পিস্টন, এই আঁকলাম, ধরো আমি কি করলাম, নিচের দিকে ধাক্কা দিলাম, এই পিস্টনটা যদি ধরো, এই পিস্টনটা যদি ধরো এই পর্যন্ত নামলো, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত নামলো, হ্যাঁ নতুন অবস্থানটা ধরো আমি ইউলোকালি দিই, ধরো এই পর্যন্ত পুরো পিস্টনটা নামছে, আমি যেহেতু বল প্রয়োগ করছি, এই যে এই পর্যন্ত যে নামছে এটা ধরো 25 মিটার, এটুক 25 মিটার, অর্থাৎ পিস্টনটাকে আমি ছোট পিস্টনটাকে আমি ধাক্কা দিয়া 25 মিটার নামাইছি। এখন কথা হচ্ছে আমাকে কি বলছে জানো, আমাকে বলতেছে এই বড় পিস্টন যেটা ছিল, ছোট পিস্টনটা যদি নিচের দিকে নামে,
ছোট পিস্টনটা যদি নিচের দিকে নামে, অবশ্যই বড় পিস্টনটা উপরের দিকে উঠবে, কারণ মাঝখানে কি আছে, পানি আছে। পানি আর কই যাবে, সব পানিতে উপর দিকে ধাক্কা দিবে। পানিটা সংকুচিত হবে না, যে পানি আছে ওই পানি থাকবে। মানে এই সংকুচিত হয়, সংকুচিত হয় না, পানি কি থাকবে মানে যেরকম আছে ওই রকমই থাকবে। তো এটা কি করবে, আমার উপরের দিকে এটাকে ধাক্কা দিবে। আমার কথা হচ্ছে এইটা যদি 25 মিটার নামে, তাহলে এইটা কি 1 মিটার উপরে উঠবে? প্রশ্ন হচ্ছে এটা যদি 25 মিটার নামে, তাহলে এটা কি 1 মিটার হবে? অর্থাৎ এই দুইটার অবস্থার পরিবর্তন, বা এই দুইটার কি বলছে প্রশ্নে, এই দুইটার সরণের অনুপাত, বুঝছো? এই দুইটা পিস্টনের সরণের অনুপাত কি 25:1 হবে? এটা ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে সিম্পল একটা সূত্রের মাধ্যমে সলভ করতে পারি। সেটা হচ্ছে, ধরো এইটা আমার এই ছোটটা আমি কি করলাম, আদি অবস্থান থেকে নিচের দিকে যখন নামাইলাম, হ্যাঁ, শেষ অবস্থানে যখন নামাইলাম, তখন স্বাভাবিকভাবেই তখন ভাইয়া স্বাভাবিকভাবেই দেখো তো এটা কি কত আয়তনের পানি সরাইছে। এটা ধরো, এটা যদি তোমার দুই, এটা কি বলে, ধরো এটা হচ্ছে 1 লিটার পানি সরাই দিছে, এখান থেকে 1 লিটার পানি সরাই দিছে। তো স্বাভাবিকভাবে 1 লিটার পানি কই গেছে, এদিক দিয়ে গেছে না? 1 লিটার পানি কি উপর দিকে উঠছে? এটাই তো, আয়তনের তো কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ আমার ছোট পিস্টনটা নিচের দিকে নাইমা যে পরিমাণ আয়তন সরাইছে, উপরের পিস্টনটা কি করবে জানো, ওই ওই পরিমাণই উঠবে, যাতে করে যতটুকু যে যত আয়তন কি হইলো, পানি সরলো, ঠিক অত আয়তন পানি উপরের দিকে উঠে। ভাই বুঝি নেবে কি বলতেছেন আয়তনটা, এত আচ্ছা, এত কিছু বোঝার দরকার নাই। তোমরা এটা কি করতে পারো, তোমরা সিম্পল একটা সূত্রের মাধ্যমে এই ম্যাথটা করে ফেলতে পারো। ঠিক আছে ভাইয়া? সেটা হচ্ছে, আমি এইটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে আমি কি করব, V1, এবং হচ্ছে তোমার সেকেন্ডের ক্ষেত্রে কি বলবো, V2 বলবো। আমরা মনে করব যে প্রথম পিস্টনটা নিচের দিকে নাইমা যে পরিমাণ আয়তন পানি সরায়, দ্বিতীয় পিস্টনটা ঠিক উপরের দিকে উঠা এত পরিমাণ পানিকেই নিজের নিচে কি করে জায়গা দেয়। ঠিক আছে? এখান থেকে যতটুকু পানি সরাই দিয়েছে, ঠিক ওই পানিটুকু কি করবে, এখানে জায়গা দিবে। তো এই কারণে আমরা কি লিখবো, V1 = V2। তো এখানে আমরা কি লিখতে পারি, V = কি, ক্ষেত্রফল ইনটু কি, এতক্ষণ দেখলাম ক্ষেত্রফল ইনটু উচ্চতা, দেখছিলাম না? স্বাভাবিক এখানে কি লিখবো, A1 L1, এটা কি হবে ভাইয়া, A2 L2, আর A1 কি, পাই R1 স্কয়ার L1, পাই R2 স্কয়ার L2। ঠিক আছে? পাই পাই কাটা, তাহলে আমার কি বের করতে হবে, আমরা বের করব হচ্ছে L1/L2 = R2/R1 এর উপর হোল স্কয়ার। বুঝছো? এই দেখো L2 টা নিচে চলে আসছে, এই L2 নিচে চলে আসছে, আর R1 টা কি চলে গেছে, নিচে চলে গেছে। এই তো, আর পুরোটার উপর কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের R2 কত দেওয়া ছিল, R2 যদি আমরা প্রস্থের মধ্যে দেখি 1.2 মিটার ছিল, এটা ছিল হচ্ছে 25, সরি এটা হবে তোমার 0.25 সেন্টিমিটার। হ্যাঁ, এটার উপর স্কয়ার দিলাম, এটার উপর যদি আমি স্কয়ার করে দিই, তাহলে দিন শেষে এটা রেশিওটাও আসে হচ্ছে 25:1। তোমরা ক্যালকুলেটর চাপ দিলে পাবা 25:1। অর্থাৎ নিচেরটা যদি কত হয়, অর্থাৎ আমার প্রথম পিস্টনে দেখো এভাবে লেখা যায় না, 25/1, অর্থাৎ প্রথম পিস্টনটা যদি L1 L1/L2, ঠিক আছে, 25:1। ওকে, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, হ্যাঁ, আমাদের সরণের অনুপাত L1 * L2 = 25:1। ঠিক আছে? এই তো, সিম্পল একদম। বলো কে কি বুঝছো কিনা। ওকে ওকে ওকে, সবাই বুঝছে? তাহলে নতুন একটা সূত্রে যাই। এই অধ্যায় সোজা একদম, বুঝছো? জাস্ট কয়েকটা সূত্র দিলে অঙ্ক হয়ে যায়। চাপ P, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, চাপ P এর ক্ষেত্রে একটা সূত্র জাস্ট মাথায় রাখবো, সেটা হচ্ছে P = H rho G। যে নাই বাংলা ছবির ই আছে না, নায়িকা আছে না, রোজি, হ্যাঁ অনেক আগে নায়িকা ছিল একজন নাম,
নায়িকার নাম ছিল রোজি, বুঝছো? ওইখান থেকে তোর মনে রাখতে পারো, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। ঠিক আছে, এই পি হচ্ছে আমার চাপ। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, শুধু ভেজালটা লাগাই হচ্ছে, এই রো হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব? তরলের ঘনত্ব। জি আমরা জানি, এটা আমরা সব সময় কার ঘনত্ব ভাইয়া? তরলের ঘনত্ব। রো হচ্ছে আমার তরলের ঘনত্ব, আর এইচ হচ্ছে ভাইয়া উচ্চতা। ভেজাল লাগাই কে? উচ্চতা। একদম সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, তারপর এগুলো বোর্ড কোশ্চেন। আজকে এই আজকে যে 4টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করাই, সবগুলা হচ্ছে 2024 এর বোর্ড কোশ্চেন। এই ম্যাথ গুলাই দেয় পরীক্ষায় ঘুরে ঘুরে, এই টাইপের ম্যাথই দেয়। সো দেখো, এখানে আমার হাইটটা আসলে কি, হাইট উচ্চতা বিষয়টা আসলে কি বলছে, বি বিন্দুতে তরলের চাপ বের করতে। বি বিন্দুতে তরলের চাপ বের করতে বলছে। ভাইয়া বি বিন্দু বলতে হচ্ছে বি বিন্দুতে তরলের চাপ। এখন এই বি বিন্দুটা আসলে ঠিক মাথা থেকে, পানির মাথা থেকে কতটুকু নিচে আছে এটাই উচ্চতা, বা বি বিন্দু থেকে পানির পৃষ্ঠের উচ্চতা কত। বি বিন্দু থেকে পানির পৃষ্ঠের, এই যেটা হচ্ছে আমার, এই দেখো আমি পুরো আইকে দেখাই, এটা হচ্ছে আমাদের, এটা ছিল পৃষ্ঠটা ছিল ঠিক, সিলিন্ডারটা ছিল, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার এটা হচ্ছে তোমার, এইখানে হলো বি বিন্দু, বুঝছো? এখানে হচ্ছে বড় করে আঁকি, হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ। তো আমার কথা হচ্ছে এই বি বিন্দুটা পৃষ্ঠ থেকে ঠিক কতটুকু উচ্চতায় অবস্থিত। তো এই প্রস্থ তুমি যদি দেখো, তাহলে প্রশ্নে এই পুরোটার উচ্চতা দেয়া আছে 1.5। পুরো সিলিন্ডারটার উচ্চতা কত ভাইয়া? 1.5। আচ্ছা, আর কি দেয়া আছে? আর দেয়া আছে হচ্ছে ঠিক এর নিচের অংশটুকু, হ্যাঁ, বি থেকে এর নিচের অংশটুকু, এটা দেয়া আছে হচ্ছে তোমার 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার অথবা যাই হোক 60 সেন্টিমিটার, মিটার। এখন কথা হচ্ছে, তাহলে আমার এর উচ্চতাটা কতটুকু, অর্থাৎ বি বিন্দুর উচ্চতা কতটুকু, দেখো আমি আবার একটু একদম ক্লিয়ার করে দেখাই, হ্যাঁ, তাহলে তো তোমরা একদম ফুল এন্ড ফাইনাল বুঝতে পারো। শেপগুলো নাই, সরি, ঠিক আছে, প্যারা নেই। এখানে একটা ঠিক এইরকম একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মাঝখানে একটা বস্তু রাখা আছে, এটাকে হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। প্রশ্নে দেয়া আছে এই বি হচ্ছে তলদেশ থেকে এর উচ্চতা 60 সেন্টিমিটার। এটা তলদেশ থেকে কত উচ্চতা? 60 সেন্টিমিটার। আর এই পুরাটার উচ্চতা 1.5 মিটার, বুঝছো? আচ্ছা, আর ঠিক এইটুকুর উচ্চতা কত, দাঁড়াও দেখে নিই, কত? 40। এইটুকু হচ্ছে 40 সেন্টিমিটার। ওকে, ডান। এখন আমাদের কি বলছে? আমাদের এই বি বিন্দুতে চাপ বের করতে বলছে। আমি কি বলছিলাম? চাপের সূত্র রোজি, এইচ রোজি, বলছিলাম না? এইচ রোজি। এখন আমাদের রো তো আমরা জানি, পানির ঘনত্ব প্রশ্নে দেওয়া থাকার কথা, না দেওয়া থাকলে 1000। হ্যাঁ, দেওয়া আছে, দেখো পানির ঘনত্ব কত ভাইয়া? 1000 কেজি মিটার কিউব। ঠিক আছে, পরীক্ষা দেওয়া থাকবে এটা। রো ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, আর জি ইজ ইকুয়াল 9.8। আমাদের কি লাগবে? উচ্চতা লাগবে না? উচ্চতা কোন উচ্চতা? উচ্চতা হচ্ছে পৃষ্ঠ তল থেকে, হ্যাঁ, পানির উপরি পৃষ্ঠ থেকে আমার এই বি বিন্দুর, অর্থাৎ যে বিন্দুর চাপ বের করতে বলছে, ওই বিন্দুর উচ্চতা। অর্থাৎ আমি যদি এটা অন্যটা পে কালার নেই, এই দেখো, এই উপরি পৃষ্ঠ থেকে এইটুক, বুঝছো? উপরি পৃষ্ঠ থেকে আমার এই বি বিন্দুর উচ্চতা বের করতে বলছে। এখন পুরোটা যদি 1.5 মিটার হয়, তাহলে আমার বি বিন্দুর উচ্চতা কি হবে? আমি কি করবো, পুরোটা থেকে এই যে 60 সেন্টিমিটার বাদ করে দিব, না 60 সেন্টিমিটারটা বাদ করে দিব, তাহলে এই তো হয়ে গেল, ঠিক না? সুতরাং এইচ ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? এইচ ইজ ইকুয়াল টু 1.5 মাইনাস, এখানে 60 সেন্টিমিটার দেয়া আছে, 60 সেন্টিমিটার, 60 কে আমরা কি দিয়ে ভাগ দিব? 1000, 0.6 মিটার। ঠিক আছে, 0.6 মিটার, তাহলে কত হয়? 0.9 মিটার। অর্থাৎ আমার এই বি বিন্দুটা
পানির উপরি পৃষ্ঠ থেকে 0.9 মিটার নিচে অবস্থিত। 0.9 মিটার, হ্যাঁ দুইবার দেখালাম। 0.9 মিটার নিচে অবস্থিত। তাহলে আমি কি করব? আমার চাপ বের করতে বলছে। চাপ তো একদম সোজা। আমরা কি জানি? আমরা জানি চাপ P is equal to H rho G. H is equal to 0.9 into 1000 into 9.8। ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে? চাপের একক হচ্ছে প্যাসকেল। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমার বি বিন্দুতে চাপ। এটা অ্যান্সার। ক্লিয়ার? আরে জুই, ম্যাথ সব ইজি। এর কাজ কি কত? এই কাজীর নাম কি? কাজী সিয়াম, ও এতদিন কমেন্টই করছে জুই। হ্যাঁ ঠিক আছে। আরে দূর, বাংলা মুভি দেখি না। ওর নাম কি? সাদিয়া কি বলছে? অবস্থা। হ্যাঁ সাবাস, জুই বলতেছে চল। এই বোকা মেয়ে, এই বাংলা ছবিতে কি ডিপজল অ্যাক্টিং করে, তাই বলি কি ডিপজলকে চিনলে কি বাংলা মুভি দেখা হয় মিয়া? ডিপজলকে তো সবাই চিনে কম বেশি। ডিপজলকে যদি চিনি, আমি যদি বলি আমি ডিপজলকে চিনি, তার মানে কি বাংলা ছবি দেখি? আচ্ছা ওকে। কাজী সিয়াম হচ্ছে পুরা পানি পানি। আচ্ছা পানি পানি সিয়াম, প্যারানাই চিল। চলো নতুন করে একটা দেখি। এটা হচ্ছে উদ্দীপকের নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি? একটা সূত্র মাথায় রাখবা। এখন যেটা লিখবো এটা বুঝলেই, এটা পারলে এই অধ্যায় সব সোজা। সেটা হচ্ছে হারানো ওজন সমান সমান প্লবতা ঊর্ধ্ব, আর ঊর্ধ্ব বানান কি? ঊর্ধ্ব, যাই হোক বলতে পারে ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, পানিতে হারানো ওজন, প্লবতা, ঊর্ধ্বমুখী বল, সবকিছু যা আছে এই তিনটা মানে হচ্ছে ভি রো জি। কি? ভি রো জি। ঠিক আছে, এটাতে সব করে দিবা। ভি হচ্ছে কে? রো হচ্ছে যে পানিতে, রো হচ্ছে তরলের আয়তন, তরলের সরি ঘনত্ব। জির ভ্যালু তোমরা সবাই জানো 9.81 বা 9.8 যাই ধরো না কেন। এটা হচ্ছে পানিতে নিমজ্জিত বস্তুর আয়তন। ঠিক আছে, বিরোধীতে কাম করে দেওয়া। কারণ আমাদের কি বলছে দেখো তো, আমাদের কি বলছে? উদ্দীপকের সিলিন্ডারটি ওজন হারাবে কি? অবশ্যই ওজন হারাবে। ভিরো জিতে করে দিব। কতটুকু ওজন হারাবে? ভিরো জিতে করে দিব। ভি হচ্ছে কি দেখো তো, আয়তন কি দেয়া আছে? এই দেখো, এটার ব্যাসার্ধ দেয়া আছে। সিলিন্ডারটার কি দেয়া আছে? ব্যাসার্ধ দেয়া আছে। আচ্ছা, ওই যে গ্লাসের ক্ষেত্রফল বের করছিলাম না, অমনি করে আগে সিলিন্ডারের ক্ষেত্রফল বের করে দিই। ক্ষেত্রফল এবং আয়তন বের করি। হ্যাঁ, গ্লাসের যে এটা করছিলাম না, যে গ্লাস আমরা পানি খেলাম, ওই গ্লাসের মধ্যে গ্লাসের যে আয়তন বের করছিলাম, ঠিক ওরকম ভাবে আগে সিলিন্ডারের আয়তন বের করি। হ্যাঁ দেখো, এরকম সিলিন্ডার, এটা আমার সিলিন্ডার, এই একটা সিলিন্ডার, এটা সিলিন্ডার, ফাঁপা একটা সিলিন্ডার হলো গোল, এটা গোল শেপের হয়, এরকম গোল রাউন্ড শেপের হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার ক্ষেত্রফল কি?
পাই আর স্কোয়ার, কোন একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা, তাহলে পাচ্ছি আমরা কোন একটা সিলিন্ডারের আয়তন। আয়তন কেন বের করব? কারণ হচ্ছে আমাদের হারানো ওজনের সূত্র কি ছিল? হারানো ওজনের সূত্র ছিল হচ্ছে এই যে ভি রো এন্ড জি। ভি বের করতে হবে আমার। তো ভি বের করার জন্য আমাদের কি করতে হবে? যে ভি রো জি লিখছি না, এই ভি বের করার জন্য আমাদের কি করতে হবে? সিলিন্ডারের আয়তন বের করতে হবে। শেষ। সো এখানে আমরা কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু, প্রশ্নে কি দিয়েছে জানো? ভি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ। দেখো প্রশ্নে কি দিয়ে আছে ভাইয়া? প্রশ্নে দিয়ে আছে উচ্চতা বের করতে হবে, আর আর কত দিয়ে আছে? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ পাই 10 স্কোয়ার। মানে এইচ কত দেওয়া আছে? এইচটা একদম সিম্পল। হ্যাঁ, দেখো এইচটা যে আমি আঁকছিলাম এইখান থেকে বের করে দিই। দেখো তো পুরোটা দেখো, এই যে আমার পুরোটা হচ্ছে কত? 1.5 মিটার। আমার এইটুকু আয়তন বের করতে হবে, এইটুক বের করতে হবে, এই এইচ বের করতে হবে। ঠিক আছে, তো আমি কি করব? এই পুরাটা থেকে 1.5 মিটার থেকে এইচ ইজ ইকুয়াল টু কি করব? 1.5 মাইনাস এই যে আমার 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার বলতে কতটুকু? 0.6 মিটার। আর এই যে মানে কি করব? 0.6 মিটার বিয়োগ করে দিব, মাইনাস এই যে উপরের অংশটুকু আছে না, এটা বাদ করে দিব, কারণ আমার শুধু লাগবে কতটুকু? এইচ লাগবে, শুধু সিলিন্ডারটা লাগবে। তো মাইনাস কি হবে? 0.4, কারণ 40 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি? 40/100, 0.4 আসে। সো এটা হবে আমার কত জানো? এটা হবে হচ্ছে 10.5 মিটার। ঠিক আছে, এটা হবে কত? এইচ এর ভ্যালু হবে 0.5 মিটার। তাহলে বস্তু কর্তৃক হারানো ওজন কি হবে? বস্তু কর্তৃক হারানো ওজন হবে ভি রো জি। কতটুকু? হুম, এই তো আসলো। তো এখান থেকে আমি আয়তন কত পাচ্ছি? পাই আর স্কোয়ার, ওই যে পাইছিলাম কত? 0.5। তো এখান থেকে আমাদের আয়তন কত আসে? আচ্ছা, 10 সেন্টিমিটার ছিল, 0.1 মিটার। হ্যাঁ, তো 0.1 হবে। ঠিক আছে ভাইয়া, ভুল করে ফেলছি। ঠিক আছে, ইন্টু আর, হ্যাঁ 0.1 হচ্ছে আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখান থেকে আসছে। সো আমি যদি বসাই দিই, আসবে হচ্ছে 0.01157 মিটার কিউব। ঠিক আছে, 0.0175 কিউব। শেষ। এখন কথা হচ্ছে এটা হচ্ছে কি আমার ভি গেল, তো হারানো ওজন কি হবে ভাইয়া? হারানো ওজন কি হবে? বলছি না, হারানো ওজন একটাই সূত্র, ভি রো জি। শেষ। 0.0, পানির ঘনত্ব কত ভাইয়া? 1000, 9.8। অ্যান্সারটা কত আসে? 15393 নিউটন। ঠিক আছে, অর্থাৎ একটা বস্তু পানিতে ডুবাইলে ঠিক এত নিউটন ওজন সে হারাবে। কি অবস্থা, বুঝছো? হ্যাঁ, আর্কিমিডিস, কাজিসিয়াম, আর্কিমিডিস, আর্কিমিডিস, আর্কিমিডিস। আর কি বাকি আছে? ও শেষ, লাস্ট ম্যাথ। হ্যাঁ, এটা লাস্ট ম্যাথ। এই এটা তোমরা পারবে নাকি দেখো তো? বি পাত্রের তলদেশে চাপের মান নির্ণয় করো। বি পাত্রের তলদেশে চাপ কি?
পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। করো এবার, একদম সোজা। এইচ এর ভ্যালু কত আছে দেখো তো, দেখ বড় করে দেখা একদম 60 না, দাঁড়া এই দেখ এটা কত হাইট, আচ্ছা সুন্দর করে ডিপ করে দেখি, দাঁড়া 60 সেন্টিমিটার। আর আমার রো কত জানিস, 800। হ্যাঁ এটা করো করো করো, সবাই করো, করো তো দেখি পারো কিনা। 800 রো হচ্ছে 800, রো হচ্ছে 800 কেজি মিটার কিউব, ঠিক আছে। আর এইচ হচ্ছে 60 সেন্টিমিটার। আমাকে চাপ বের করতে বলছে, পি লিখে দিলাম সূত্র, এইচ রো জি। করো করো তো দেখি এবার, এটারে কিসে করবো আগে, এটা মিটারে কনভার্ট করো। মিটারে কিভাবে কনভার্ট করবা, 60/100, 0.6। করো তো এবার, ম্যাথটা করো। পি বের করছ না, চাপ বের করো, চাপ চাপ, আমার চাপ বের করতে বলছে, এটা বের করো না চাপ। এটাই কুইজ আজকের। প্রশ্নটা দেখো নাই, প্রশ্নটা দেখো, দাঁড়াও প্রশ্ন দেখে দিই। এই যে এই যে ছোট করে দিই একটু, আই কই গেল। আচ্ছা এখন কি বলছে দেখো তো, প্রশ্নে সি নাম্বারটা একটু পড়ো। সি, সি কি বলছে, সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বি পাত্রে ছেড়ে দিলে কি ঘটবে। অর্থাৎ আমার এই বস্তুটা সি পাত্রে যদি ছেড়ে দিই তাহলে এটা কি ডুববে, এ পাত্রে ডুববে নাকি বি পাত্রে ডুববে। মনে করবা, মনে রাখবা, সিম্পল। হ্যাঁ সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা হচ্ছে একটা ছোট্ট একটা অ্যান্সার দাও তো, যে তেল পানিতে ভাসে কেন, তেল সরিষার তেল বা সয়াবিন তেল পানিতে ভাসে কেন বলো তো। তেল পানিতে ভাসে কারণ হচ্ছে তেলের ঘনত্ব, তেলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, এই কারণে তেল পানিতে ভাসে। যার ঘনত্ব কম হবে সে সব সময় পানিতে কি করবে, ভাসবে, ঠিক আছে। যার ঘনত্ব কম হবে সে ভাসে। এই যে কাজী সিয়াম বলছে তেলের ঘনত্ব কম। রাফসান, হ্যাঁ ঠিক আছে। এখন আমি তাহলে কি বলবো, আমার যে এই যে বস্তুটা আছে, সি বস্তুটা আছে, আমার কি বস্তু আছে, সি বস্তুটা যে আছে, এই সি বস্তুটার ঘনত্ব যদি কম হয় কার তুলনায়, বি এর তুলনায়, তাহলে বি তে আমার সি বস্তুটা কি করবে, ভাসবে, ঠিক আছে না। আচ্ছা, অথবা সি এর ঘনত্ব এমনও হইলো যে সেটা হচ্ছে বি এর ঘনত্বের চাইতে বেশি, ধরো 800 আছে না, ধরো সি এর ঘনত্ব হইলো 900, তাহলে কি করবে, তাহলে হচ্ছে সি, তোমার সি এর ঘনত্ব যদি বেশি হয়, 900 হইলো, তাহলে কি করবে আমার বলো, যদি 900 হয় তাহলে আমরা জাস্ট ঘনত্বকে কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে কোনটার মধ্যে ভাসে আর কোনটার মধ্যে ডুবে, ঠিক আছে। আচ্ছা এটা কি করে, সিম্পল একটা ম্যাথ, একদম সিম্পল। দেখো তো এটা অনেক ভাবেই করা যায়, তুমি এটাকে বল হিসেবেও করতে পারো। হ্যাঁ আচ্ছা আমি জাস্ট দুইটা ম্যাথ দেখাই দিই, দুইভাবে দেখাই দিই, তাইলে হয়ে যাবে শেষ আজকের জন্য। সেটা হচ্ছে এই ম্যাথটা করলেই বেসিক ম্যাথ সবগুলো শেষ, তোমরা আবার নিজে নিজে ম্যাথ করলে পারবা। হ্যাঁ ম্যাথ কমন না পড়লেও তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতেছি এটা দেখলেই তোমরা হচ্ছে যে কোনো ধরনের ম্যাথ এই অধ্যায় থেকে বাইরে যাবা। সেটা হচ্ছে ভাসবে নাকি ডুববে। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, প্রথমে ঘনত্ব অ্যানালাইসিস করতে পারো। কি ভাইয়া, ঘনত্ব অ্যানালাইসিস করতে হবে না, দেখা যাচ্ছে না, ওকে এবার ঠিক আছে। সো এবার আমি যদি লিখি, দেখো তো আমার সি বস্তুটার আয়তন কি হবে, ভি, ভি ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, ভি ইজ ইকুয়াল টু একটাই, ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য কত, এ কত মানে সবগুলাতে সব সেন্টিমিটার আছে না, মিটারে কনভার্ট করে দিচ্ছি। উচ্চতা কত আছে, 10, ঠিক আছে। এটা আমি আয়তন পেয়ে গেলাম, এটার আয়তন কত,
আয়তন হচ্ছে 4 × 10⁻⁴ মিটার কিউব। ঠিক আছে, এখন আমাদের ঘনত্ব কি হবে ভাইয়া এটার, সি বস্তুটার ঘনত্ব কি হবে? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। শেষ, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম দিয়ে আছে কত কিছু, দেখো কত সোজা। এম ইজ ইকুয়াল টু দিয়ে আছে হচ্ছে 350 গ্রাম। এম ইজ ইকুয়াল টু কত দিয়ে আছে? 350 গ্রাম। তো আমার হচ্ছে আমি কি করবো, 1000 ভাগ দিয়ে দিব 0.35 কেজি। ঠিক আছে না? আচ্ছা, এই হয়ে গেল। এখন আমার কি যাবে? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম এর ভ্যালু কত আছে? 35। ঘনত্ব কত পাই, ভলিউম কত পাইছি, আয়তন 4 × 10⁻⁴। ঠিক না? আচ্ছা, সো 4 × 10⁻⁴ এর ভাগ করে দেই, তাহলে দিন শেষে আমি এর ঘনত্ব কত পাচ্ছি? 875 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, শেষ না অঙ্ক? দেখো তো, এখন আমার বি পাত্রের কি আছে? বি পাত্রের ঘনত্ব 800, এ পাত্রের ঘনত্ব 1000। এ পাত্রের ঘনত্ব 1000, আর আমার সি বস্তুটা কত? 875। অর্থাৎ সি বস্তুর ঘনত্ব রো সি ইজ গ্রেটার দেন রো বি। যেহেতু আমার সি বস্তুর ঘনত্ব বি বস্তুর ঘনত্ব চেয়ে কি হবে ভাইয়া? বেশি হয়ে যাবে, বি তরলের চেয়ে বেশি হয়ে যাবে। তাই অবশ্যই এখানে বি পাত্রে আমার কি হবে? বি পাত্রে স্বাভাবিকভাবেই আমার সিটা কি যাবে? ডুবে যাবে না? স্বাভাবিকভাবে কি হবে? সি বস্তু বি পাত্রে সি বস্তু ডুববে। শেষ। এ পাত্রে রো এ ইজ গ্রেটার দেন রো সি। রো সি কি হয়েছে আমার? ছোট না? তাহলে আমার কি হবে ভাইয়া? রো সি এই পাত্রে ভাসবে। শেষ, একদম ক্লিয়ার। দেখছো কত সোজা? আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে, মনে করো বস্তুর যে ওজন আছে, বস্তুর ওজন আর হচ্ছে বস্তু কর্তৃক বা অপসারিত তরলের ওজন, হ্যাঁ, বস্তুর হারানো ওজন বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এই দুটো কম্পেয়ার করে তুমি বলতে পারো। অর্থাৎ যে পরিমাণ তরল অপসারিত হয়েছে সেটার সাথে কম্পেয়ার করে তুমি বলতে পারো। কিরকম ভাবে দেখো তো, এই প্রশ্নটাই, এই বস্তুটার ভর কত জানো? রোজি এমজি না ডাব্লিউ ইকুয়াল টু এমজি, বাতাসে ছিল। যখন সে বাতাসে ছিল তখন 9 × 10⁹, অর্থাৎ বাতাসে কত ছিল ভাইয়া? আর ডুবন্ত না, যখন ডুবে নেই আর কি, যখন ডুবে নাই তখন কত ছিল? এত। আর যখন সে পানিতে, ধরো বি পাত্রে তুমি জাস্ট এইটুকু করলে হবে। প্রথম জায়গায় দেখাচ্ছি না, এই পর্যন্ত করলে হবে। জাস্ট আরেকভাবে বুঝাচ্ছি, হ্যাঁ, অনেকভাবে বলে অ্যান্সার করতে বলে। তো বি পাত্রে কি হবে? বি পাত্রে হারানো ওজন বা বস্তু কর্তৃক অপসারিত তরল প্লবতা, বস্তু কর্তৃক হারানো ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, হ্যাঁ, ঊর্ধ্বমুখী বল, সবই কি এই যে আমার ভি রো জি। আমরা ভি কত পাইছিলাম? 4 × 10⁻⁴ পাইছিলাম। ঠিক আছে, রো হবে কি এই ক্ষেত্রে রো হবে তরলের, হ্যাঁ, বস্তুর না কিন্তু, তরলের। বির জন্য কত হবে? 800, 9.8। তো আচ্ছা, এখানে 10 না, আমি ভুল লিখে ফেলছি ভাই, 0.35, হ্যাঁ, ভুল লিখে ফেলছি, 0.35 হবে। হ্যাঁ, তো 0.35 যদি হয় তাহলে এটা ডাব্লিউ হয় হচ্ছে 3.43 নিউটন। হ্যাঁ, আচ্ছা, তো এটা কত হবে? এটা হবে তোমার বি বস্তুতে হবে হচ্ছে 3.43
138 নিউটন। আচ্ছা, তো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ডব্লিউবি লিখলাম কত এখানে, এই যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তুর তরলের ওজনের সাথে কম না, অর্থাৎ কি বস্তুর ওজন এখানে বেশি, তরল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চাইতে বস্তুর ওজন বেশি, ডাব্লিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউবি। যেহেতু ওজন বেশি কি করবে, কারণ এটা ডুবে যাবে, বুঝছো। আবার যদি আমি এই পাত্রে নিই, এই পাত্রে কি হবে, এই পাত্রে সিম্পল ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু ভি রো জি 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, রো কত ভাইয়া 1000, 9.81। এটার উত্তর হচ্ছে কত আসে, এটা হচ্ছে তোমার 3.92 নিউটন। অর্থাৎ এখানে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অথবা বস্তুর হারানো ওজন কত যাই বলি না কেন, সেটা হচ্ছে 3.992। ঊর্ধ্বমুখী বল এভাবে চিন্তা করতে পারো, ঊর্ধ্বমুখী বল হচ্ছে কি এখানে বেশি, বস্তুর নিজের ওজনের চাইতে এর ঊর্ধ্বমুখী বলই হচ্ছে বেশি, তাহলে বস্তু কিভাবে ভাসবে, ঠিক আছে। বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন বলতে পারো, অর্থাৎ বা ঊর্ধ্বমুখী বল বয়ান্সি বস্তু বলতে পারো, ঊর্ধ্বমুখী বল বলতে পারো, সমস্যা নেই, একই জিনিস, একই সূত্র দেখা যায় ঊর্ধ্বমুখী বল। সো এখানে কি হবে, যেহেতু আমার ডাব্লিউ এটা ডাব্লিউ থেকে বেশি, তখন বস্তু ভাসবে। তো এইভাবে করতে পারো, অথবা জাস্ট ঘনত্ব দিয়ে প্রকাশ করতে পারো, যে কোনো ভাবে প্রকাশ করলেই হয়, ঠিক আছে। আবার ধর আরেকটা জিনিস দেখাই দিই লাস্ট, সেটা হচ্ছে বি বস্তুতে বি পদার্থে কি দিতেছে, বস্তুটা ডুবে যেতেছে। এখন ডুবে যাচ্ছে কেন, একটা নির্দিষ্ট ওজনের কারণে ডুবতেছে না। এখন বি আমরা কি জানি যে পানির মধ্যে তুমি যদি নামে যাও, তোমার কোনো একটা বন্ধুকে তুমি ধরো সাধারণভাবে উঁচা করতে পারতেছো না, কিন্তু পানিতে যখন একসাথে গোসল করতে যাবা তুমি দেখবা ও তোমার কাছে অনেক হালকা মনে হয়, বুঝছো, একদম ওজনটা কমে যায়। তো এই যে পানির মধ্যে বস্তুর ওজন কত হবে, আমার বি বি বস্তুটা কি ডুবতেছে, বি বস্তুতে আমার সি বস্তুটা, সরি বি পানিতে সি বস্তুটা ডুবতেছে, তাহলে আমার এই বি পানিতে ওজনটা কি হবে, এটা কিন্তু আলাদা, হ্যাঁ এটা প্রশ্নে নাই, জাস্ট তোমাদের বুঝাচ্ছি। বস্তুর এমনি বস্তুর ওজন কত 3 এটা হচ্ছে বস্তুর ওজন মেনলি 3.43, আর হচ্ছে পানিতে সে হারাচ্ছে কতটুকু ওজন 3.136, এতটুকু ওজন সে হারাচ্ছে। তাহলে আমার পানিতে এখানে লিখে দিই, সুতরাং পানিতে ওজন কত হবে, যে বস্তুর নিজে যে ওজন আছে এটা থেকে যতটুকু ওজন যে হারাচ্ছে বিয়োগ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে 0.3 সামথিং পাবা। এটাই হচ্ছে কি তার পানিতে সে আসলে ঠিক এত নিউটন ওজন অনুভব করবে। তো দিন শেষে আমি আবার লিখে দেই সূত্রটা কি, প্লবতা বস্তু কর্তৃক হারানো ওজন, ঠিক আছে, সমান সমান বস্তুর অপসারিত তরলের ওজন, বয়ান্সি ফোর্স বা ঊর্ধ্বমুখী বল। এই চারটা জিনিস একই রকম, সবগুলাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ভি রো জি। শেষ, অধ্যায় কমপ্লিট। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।